আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভদের বিপক্ষে ব্যাপক ব্যবধানে লেবার পার্টির জয়, চতুর্থবার নির্বাচিত বঙ্গবন্ধু দৌহিত্রী টিউলিপ সিদ্দিক। কাঁচামরিচ ও পেঁয়াজের দামে ক্রেতাদের ভোগান্তি বাড়ছে, পাইকারি ও খুচরা বাজারের অস্বাভাবিক পার্থক্য কমাতে মনিটরিং বাড়ানোর দাবি। তৃতীয় দফা বন্যায় সিলেটের বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির অবনতি। বিশিষ্ট শিক্ষাবিদ কথাসাহিত্যিক আসমা আব্বাসের মৃত্যুতে শোক, স্বজন শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায়। এবং কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে এআইপি সম্মাননা পাচ্ছেন শাইখ সিরাজ সহ 22 জন, কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে লেবার পার্টি। 408টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে লেবাররা। লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ রেজওয়ান সিদ্দিক। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। 6 সপ্তাহের নির্বাচনী প্রচারের পর যুক্তরাজ্য জুড়ে বৃহস্পতিবার যুক্তরাজ্যের 58তম পার্লামেন্ট নির্বাচনে ভোট হয়। শুক্রবার বাংলাদেশ সময় রাত 3টায় ভোট শেষে শুরু হয় গণনা। 98টি রাজনৈতিক দলের রেকর্ড 4515 জন প্রার্থীর অংশ নিয়ে নির্বাচনে আগে থেকেই বিভিন্ন জরিপে এগিয়ে ছিল কিয়ার স্টারমারের লেবার পার্টি। ব্রিটেনে সরকার গঠনের জন্য 650 আসনের মধ্যে 326 আসনের প্রয়োজন হয়। নির্বাচনের পরে বুথ ফেরত জরিপে আভাস ছিল লেবার পার্টি 410টি আসনে জয় পেতে যাচ্ছে। বুথ ফেরত জরিপই সত্যি হলো। 119টি আসন পেয়ে 14 বছরের ক্ষমতা থেকে সরল ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। নির্বাচনে লিবারাল ডেমোক্র্যাট পার্টি পেয়েছে 71টি আসন, স্কটিশ ন্যাশনাল পার্টি 9টি, সিন ফেইন 7টি, রিফর্ম 4টি, ইন্ডিপেন্ডেন্ট 6টি, গ্রিন পার্টি 4টি এবং অন্যান্য দল পেয়েছে 13টি আসন। পরাজয়ের দায় নিয়ে ঋষি সুনাক বলেন, ব্রিটিশ জনগণের রায়ে লেবার পার্টি নির্বাচনে জিতেছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচনে জয়ী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, দেশটির জনগণ পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। ঋষি সুনাক তার আসন রক্ষা করতে পারলেও কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ নেতা প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ড শ্যাপস ও বিচারমন্ত্রী অ্যালেক্স চক হেরেছেন। শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান, হাউস অব কমন্সের নেতা পেনি মাউন্টও নির্বাচনে হেরে গেছেন। ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির আলোচিত সমালোচিত নেতা নাইজেল ফারাজ জয় পেয়েছেন। 8 বারের চেষ্টায় তিনি প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন। টানা চতুর্থবারের মতো জয় পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক। 23,432 ভোট পেয়েছেন টিউলিপ। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামসন পেয়েছেন 8,462 ভোট। পঞ্চমবারের মতো জয় পেয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। লেবারের হয়ে জয়ী হয়েছেন আফসানা বেগম। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল পার্লামেন্টের প্রধান বিরোধী দল হবে। 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন হবে। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনীতে মাওয়ায় সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু উত্তর প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তিনি বক্তৃতা করবেন। মঞ্চ ও সভাস্থলের আশপাশ পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব। প্রধানমন্ত্রী সমাবেশকে ঘিরে পদ্মা সেতু এলাকায় উৎসবের পরিবেশ বিরাজ করছে। পদ্মা সেতু নির্মাণ কাজে যুক্ত চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই দেশের কর্মীরা। তাদের আনুষ্ঠানিক বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজারে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম বেড়ে চলায় কাটছাঁট করেও কুলিয়ে উঠতে পারছে না সাধারণ মানুষ। পেঁয়াজের দাম 100 এবং কাঁচামরিচের দাম 200 টাকা ছাড়িয়েছে।
পাইকারির পাশে খুচরা বাজারে মরিচ ও পেঁয়াজের দাম, যার কাছ থেকে যত পারছেন রাখছেন খুচরা বিক্রেতারা। দুই বাজারের দামের ব্যাপক পার্থক্য দূর করতে মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। মাসুর শাকিলের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজের পাইকারি বাজার। বাজার জুড়ে ফরিদপুর ও পাবনার দেশি পেঁয়াজের সমারোহ। ভারতীয় পেঁয়াজ খুব বেশি নেই। বাজার বাড়লে কিছু করার নাই। ইন্ডিয়ানের দাম বেশি, ইন্ডিয়ান 90-95 ইন্ডিয়ানও। বাজার মনে হয় যে এইভাবেই থাকবো, 95-100 এর মধ্যে থাকবো, কমার কোনো আশা নেই। এই ব্যাট বাহিনীর কারণে বাজার বেশি অনেক করতে হয় ইন্ডিয়ান, এই কারণে দেশি বাজার বেশি। পাশেই আলুর পাইকারি বাজার। বস্তা বস্তা থরে থরে সাজানো হলেও পাইকারিতে দাম প্রায় 50 টাকা। আলু তো আছে, মাল তো না ঘাটতি না, কিন্তু মাল তো ওইখানে বাজার ওইখানে বেশি, কোলেস্টোরের মাল তো যারা পার্টি রাতের মাল এখানে বাজার বেশি, আমরা কি করে আছে। একই জায়গায় খুচরা আলু বিক্রি হচ্ছে কেজি 60 টাকায়। 47 টাকা 48 টাকা নিতে পারবেন বস্তা নিলে। এই যে বাছাই করে না, এটা বাছাই করা আলু থাকে। এটা কাঁচামরিচের ঝাল কোনোভাবেই কমছে না। বন্যা ও বৃষ্টির অজুহাতে পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কেজি 160 টাকা ছাড়িয়েছে। কাঁচামরিচের অবস্থা ভালো না, দেশে মরিচ নাই, ভারতেও নাই। এগুলো ইন্ডিয়ান মরিচ, এগুলো 65 টাকা রুবি কিনা, এগুলো এই দেশে 170 টাকা কেজি, 75 টাকা কেজি পড়ছে। পাশের খুচরা বাজারে একই মরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। তো অনেক পচা তো এর ভিতরে, এলসি মরিচ না, অনেক ফালানি যায়। বাজার করতে এসে কাটছাট করছেন নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। একই স্থানে একই পণ্য বিভিন্ন দামে বিক্রি হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। অলমোস্ট একই জিনিস, হ্যাঁ, যে যা পাচ্ছে দিচ্ছে, কোনো মনিটরিং এর ব্যবস্থা নেই। চলমান উচ্চ মূল্যস্ফীতিতে বাজারে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস পাচ্ছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের ঘোষণা এবার সত্যি হবে বলে আশাবাদী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। সরকার প্রধানের কাছে তার চাওয়া চলমান দুর্নীতি বিরোধী অভিযান যাতে মাদক কিংবা ক্যাসিনো বিরোধী অভিযানের মতো পথ না হারায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় স্পষ্টবাদী এই অর্থনীতিবিদ বলেন, আঞ্চলিক মোড়ল ভারত বা চীন কারো পক্ষ না নিয়ে সরকার যেভাবে ভারসাম্য রক্ষা করে চলেছেন তা অভিনন্দনযোগ্য। রিজওয়ানাউজের রিপোর্ট। ঢাকায় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা চলতি অর্থবছরে বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে এর পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন। বিতার্কিকদের প্রশংসা করে প্রধান অতিথি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বাজেট করতে গিয়ে অতিমাত্রায় আইএমএফ নির্ভরশীলতা উচিত নয়। বাজেটটা যেহেতু আইএমএফ এর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে আলাপ আলোচনা করে ঠিক করা হয়েছে এবং আইএমএফ যেহেতু ওই পাচারকৃত অর্থের ব্যাপারে একেবারে নীরব, সেই জন্য বাজেটেও পাচারকৃত অর্থের ব্যাপারে কোনো কিছু বলা নেই। অর্থ পাচার, মুদ্রা পাচার, কর খেলাপ এবং ঋণ খেলাপের যে অশুভ বিশাল চক্র গড়ে উঠেছে, যারা হয়তোবা কোনো সময় সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাদেরকে দমন করার জন্য আমার মনে হয় কৌশল স্থির করতে হবে। আয়, সম্পদ এবং সুযোগ বৈষম্যের মধ্যে সবার জন্য সমান সুযোগের ব্যবস্থাটি নিশ্চিত করার প্রতি জোর দেওয়ার পরামর্শ দেন বিদগ্ধ এই অর্থনীতিবিদ। খেলাপি তারা মাত্র শতকরা 2 ভাগ দিয়ে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 10 বার পর্যন্ত তারা পুনরুত্থান করতে পারবে না। এটা তো বন্ধ করতে হবে, এটা তো হইতে পারে না। আপনি নকল করা, ফেল করা ছাত্রকে তো অবশ্যই গোল্ড মেডেল দিতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত টেকসই দৃশ্যমান দুর্নীতি বিরোধী অভিযান না চলবে, ততক্ষণ পর্যন্ত যারা কর দেন তাদের কাছ থেকে মানে খুব শক্তভাবে বলা, খুব তারা আমাকে বলে যে তুমি কর দিতে বলো, আমি দিলাম কর। অন্যান্য দেশে 1 কিলোমিটার রাস্তা বানাইতে 30 কোটি টাকা লাগে, এখানে 100 কোটি টাকা লাগে। বিচারকদের মূল্যায়নে বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হন প্রস্তাবের বিপক্ষের দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। তৃতীয় দফা বন্যায় সিলেটের বিভিন্ন নদীর পানি বেশ কদিন ধরে বিপদসীমার উপর দিয়ে বইছে। জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এইসব এলাকার সড়ক ও জনপদ ডুবে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে মানুষ। তবে 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি কমেছে। সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে মিথিলা নাজনীর রিপোর্ট।
বৃষ্টিপাত কিছুটা কমলেও গাইবান্ধার সব কয়টি নদ নদীর পানি বেড়ে চলেছে। ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি বাড়ায় চর ও দ্বীপচরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গত 24 ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে যমুনা ব্রহ্মপুত্রের পানি আরও 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ঘাঘট নদীর নিউ ব্রিজ পয়েন্টে 26 সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। পানি বৃদ্ধির ফলে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। চরের অনেক বাড়িঘরে পানি ওঠায় গরু, ছাগল, হাঁস মুরগি নিয়ে চরম দুর্ভোগে চরবাসী। জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে 18টি ইউনিয়নের 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বিভিন্ন এলাকায় সংযোগ সেতু ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পানি ঢুকেছে জেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। বাড়িঘরে পানি ওঠায় কয়েকশো পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বাড়ি ঘরে থাকতে পারছি না, আন্দা বাইন্দাবার পানছি না, আমরা গরু বৌরি কিচ্ছু আমরা রাখতে পারতেছি না। কোন যাই আঙ্গের কুল কিনার নাই। জায়গা জমি এলাকা ভাঙ্গা শেষ হয়ে যাইতেছে। নদী ভাঙ থেকে আমার জায়গা জমি যা আছে সব কিছু নদীর ভিতরে চলে গেছে। আর এখন বন্যা শুরু হয়ে গেছে। 4-5 ঘন্টার মধ্যেই ঘরে পানি উঠে গেছে, গরু বাঁচানো খুব কষ্ট। আগুন দিয়ে রাইতেছি না, ভাত পাক করে খাওয়ার হইতেছি না। আমার ঠাই নাই, আর যুদ্ধ ছিল ইয়ার ভাঙেছিল নিজে অনেক জায়গা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এসব এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা ও কলাগাছের ভেলা। বাসি আন্দি বাড়ি খোয়ার কষ্ট, গরু বাছুর ছোয়ার কষ্ট, চড়াই চুরগুন ছোয়ার কষ্ট, আর কি কম যে যাবো এক জায়গায় কোনো শুকনো পট্টত কোনো কিছু নাই। এখন লোকের মধ্যেই মনে করেন যে এইভাবে যে পানির মধ্যে অবস্থান করতেছি। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ছাড়া বাকি সব কটি পয়েন্টে পানি কমেছে। জেলায় গত 24 ঘন্টায় মাত্র 25.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবারও ভারী বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ বাড়বে এবং বন্যার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। মিথিলা নাসনিন, চ্যানেল আই। প্রখ্যাত শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক আসমা আব্বাসী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 83 বছর। তিনি প্রখ্যাত শিল্পী মোস্তফা জামান আব্বাসীর সহধর্মিণী। দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে আসমা আব্বাসীকে বনানী কবরস্থানে দাফন করার কথা। বিস্তারিত মোস্তফা মলিকের রিপোর্টে। আসমা আব্বাসী যেখানেই হাত দিয়েছেন সেখানেই পেয়েছেন সর্বোচ্চ সফলতা। মামা সৈয়দ মুজতবা আলীর সাহচর্যে শুরু করেন সাহিত্য চর্চা। ছিলেন অসম্ভব জনপ্রিয় শিক্ষক। একদিকে শিক্ষকতা, আরেকদিকে লেখালেখি, সব মিলিয়ে অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। রেডিও টেলিভিশনের আলোচক এবং উপস্থাপক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা পান আসমা আব্বাসী। বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন তিনি। শ্রেষ্ঠ শিক্ষকের সম্মান অর্জন করেছিলেন আসমা আব্বাসী। শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে পেয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের স্বর্ণপদক। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হলে গুলশানের বাসায় ছুটে আসেন স্বজন, সহকর্মী ও পরিচিতজনরা। আসমা আব্বাসীর স্বামী বরেণ্য সঙ্গীতবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুস্তফা জামান আব্বাসী জীবনসঙ্গীকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েন। সহকর্মীরা বলছেন সবার প্রিয় মানুষ ছিলেন তিনি। ব্যাপারটাই কিন্তু আসল কথা। আপার ব্যাপারটা মানে এটা কিন্তু একেবারে কি বলবো, স্মরণীয়, অসম্ভব ভালোবাসেন আমাদের সবাইকে। সব ব্যাপারে কিন্তু উনি খুব অ্যাক্টিভ ছিলেন। ওইটাই আর কি, উনি খুবই মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। আমি দীর্ঘ সময় পেয়েছি। আমিও বাংলা টিচার, আমি এর উনি ছিলাম পুরানো ক্লাস কলেজে। তা আমি তো আপার থেকে অনেক জুনিয়র ছিলাম, কিন্তু আপা অনেক স্নেহ করতেন এবং ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কোনোদিন মানে আমি ছোট হয়েও আপাকে কোনোদিন সালাম দিতে পারি নাই। তার আগেই আপা আসসালামু আলাইকুম, মানে কোনোদিনও মানে আপাকে আগে সালাম দিতে পারি নাই। উনি রিটায়ার্ড করার পরেও আমাদের দেখতে গেছেন কলেজে যে আমাদের কোনো সমস্যা কি না, সেই সমস্যাগুলো কিভাবে দূর করা যায়।
আসমা আব্বাসীর স্বজনরা বলছেন, পৃথিবী থেকে তার বিদায় হলেও ভালো কাজগুলোর জন্য মানুষের মনে বেঁচে থাকবেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা পাচ্ছেন 22 জন। এই খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 5টি বিভাগে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা দেওয়া হচ্ছে। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সহ অন্যদের নামে ইতোমধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছে রফিকুল বাশার। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। সেই কৃষিক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন তাদেরকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দিতে যাচ্ছে সরকার। 4 দশকের বেশি সময় ধরে কৃষি নিয়ে কাজ করা গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবার পাচ্ছেন এআইপি সম্মাননা। স্বীকৃত বা সরকার নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণীতে তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের মধ্যে জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে যারা কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য অবদান রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আছেন জনাব শাইখ সিরাজ, যিনি আপনারা জানেন 40 বছরের ব্যাপী তিনি কৃষিকে ভালোবেসে এবং দেশ বিদেশের কৃষিকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরেছেন, যার ফলে দেশে আমাদের কৃষিতে অনেকেই আজ আগ্রহী হয়ে উঠেছে এবং কৃষি একটি সম্মানজনক পেশা হিসাবে গ্রহণ করছে। এই স্বীকৃতি কৃষকদের গর্বিত করবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। যে শ্রেণীটা সমাজের সবচেয়ে মর্যাদাবান হওয়ার কথা ছিল তারাই সবচেয়ে অবহেলিত, অর্থাৎ কৃষকরা। আজকে অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার মূল ইস্যুটি তারাই ধরে রেখেছে। সরকার তাদেরকে সম্মানিত করতে যাচ্ছে এবং করে আসছেন। এটা খুবই একটা ভালো উদ্যোগ। কৃষক সম্মানিত হওয়া মানে গোটা সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন আসা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, তিনি উদ্যোগটি নিয়েছেন এবং তারা যখনই এসছেন তখনই আমাদের দেশের খাদ্য নিরাপত্তার ইস্যুটি অনেক মজবুত হয়েছে। কৃষিজাত বা প্রযুক্তি উদ্ভাবনে 4 জন, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াকরণ শ্রেণীতে 10 জন, রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে 2 প্রতিষ্ঠান, নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণীতে 3 জন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক পেয়েছেন এমন 3 জনকে এআইপি নির্বাচন করা হয়েছে। এআইপি সম্মাননা পাওয়া ব্যক্তিরা সিআইপিদের মতোই বিভিন্ন সুবিধা পাবেন। রোববার আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্ড, ক্রেস্ট ও প্রশংসাপত্র দেওয়া হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আজ দুবাইয়ে হবে চ্যানেল আই সংযুক্ত আরব আমিরাত সেরা 10 রেমিটেন্স সুপার হিরো অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে আয়োজক চ্যানেল আই সেরা 10 অ্যাওয়ার্ড উদযাপন কমিটি এবং প্রকৃতি জীবন ক্লাব UAE। সংযুক্ত আরব আমিরাতের আজমানের উম্মে আল মুমিনিন উইমেন্স অ্যাসোসিয়েশন গ্র্যান্ড হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। উদ্বোধন করবেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিশেষ অতিথি থাকবেন মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেগা ফেরদৌসি, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও কনসাল জেনারেল BM জামাল হোসেন। সভাপতিত্ব করবেন ইয়াকুব সৈনিক। সুপার হিরো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হবে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। বুথ ফেরত জরিপই সত্য হলো। যুক্তরাজ্যের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে লেবার পার্টি। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ সিদ্দিক। রুশনারা আলী এবং আফসানা বেগম সহ বাংলাদেশি বংশোদ্ভূত আরও প্রার্থী বিভিন্ন আসনে জয়ী হয়েছেন। আল মুকসিদের রিপোর্ট। যুক্তরাজ্যের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ সিদ্দিক। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জিতেছেন তিনি। ব্রিটিশ পার্লামেন্ট ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। টিউলিপ সিদ্দিক পেয়েছে 23,432 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছে 8,462 ভোট। এই জয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন রুশনারা আলী।
রুশনারা আলী 15,896 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মশরুর পেয়েছে 14,207 ভোট। আরেক বাংলাদেশি আফসানা বেগম পপুলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে 18,535 ভোট পেয়ে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট পেয়েছে 5,975 ভোট। এছাড়াও আরও এক বিজয়ী প্রার্থী রূপা হক পেয়েছে 22,340 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেমস উইলসর ক্লাইভ পেয়েছে 8,345 ভোট। আল মুকসিদ, চ্যানেল আই। এবার জয় ব্যানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের সচিবালয় বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। নগর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, যোগ্য নেতৃত্বের কারণে রাজশাহীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। বক্তারা বলেন, রাজশাহী মহানগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। এই অর্জন ধরে রাখতে সবাইকে আন্তরিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সভায় ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নিজাম আজিম নিজাম, প্যানেল মেয়র আব্দুল মমিন এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং কর্মকর্তা কর্মচারীরা। নিটল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামে লটকনের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। জেলার আবহাওয়া ও মাটি লটকন উৎপাদনের উপযোগী হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। এই অঞ্চলে উৎপাদিত লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে। প্রকৃতি সংবাদ। বাগেরহাটে প্রত্যন্ত গ্রামে তৈরি কাঠের বাড়ি রফতানি হতে যাচ্ছে ইউরোপের দেশ বেলজিয়ামে। বাড়ির কাঠামো, দেয়াল, দরজা ও জানালা এমনকি ছাদও কাঠের তৈরি। পরিবেশ বান্ধব এই বাড়ি রফতানির মাধ্যমে নতুন বাজার সৃষ্টি, কর্মসংস্থান তৈরি ও বৈদেশিক মুদ্রা আয়ের নতুন পথ উন্মোচন হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগ আরও এগিয়ে যাবে বলে জানান ন্যাচারাল ফাইবার প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ। খেলার খবর।